চারটা। জিরান পার্টিসিপল ইনফিনিটিভ, আর একটা হচ্ছে ভার্বাল নাউন। এটা 1 মিনিটের ক্লাস। ওকে, আমরা স্যার এই আমাদেরকে হ্যাঁ, নাউন ফ্রেজ করাইছিলেন না একটা? কোনটা? মানে নাউন ফ্রেজ যেটা হয় একটা ওয়ার্ড, কতগুলো ওয়ার্ড মিলে ওই যে কম্পাউন্ডের মতো নাউন ফ্রেজ বলে যেটাকে। হ্যাঁ, স্যার, স্যার, বলেন আপনি শুনছি। লেখার পরে মানে মনে হচ্ছে যে মনে হচ্ছে যে আপনার ওই বোর্ডের লেখাটা আমরা দেখতে পাচ্ছি না। আপনি কি একটু রাইট সাইডে সরে দাঁড়াতে পারবেন? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। বুঝি নাই কি বলছেন। স্যার, মানে স্যার আপনি সামনে দাঁড়াইছেন পরে আর হচ্ছে বোর্ডটা ঝলসে গেছে আর কি, স্যার বোঝা একভাবে যাচ্ছে। দাঁড়ালে দেখা যায়, আপনি লেখার পর একটু ভাবে দাঁড়ালে দেখা যাবে। আমি লেখা পড়ে শুনে দাঁড়ায়, সমস্যা তো নাই, লেখা পর্যন্ত থাকি, ঠিক আছে। স্যার আমার কোশ্চেনটা ছিল হচ্ছে নাউন ক্লোজ কাকে বলে এক কথায়, যদি মানে আমার স্টুডেন্ট কোশ্চেন করছে তো আমি কাকে বলে এটার সংজ্ঞাটা দিতে পারি নাই এই জন্য। আচ্ছা আচ্ছা, শুনেন, ক্লজের আমাদের আলাদা একটা ক্লাস আছে, হ্যাঁ। আচ্ছা। সরাসরি একটা ক্লাস আছে, আমি ক্লাসে আলোচনা করব। তখন ক্লাস সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা স্যার। আর আজকে এইটাতে ঢুকি। এখন এখন তো দেখতে পাচ্ছেন নাকি? জি স্যার, দেখা ও, যাচ্ছে। দেখেন, জিরান পার্টিসিপল ইনফিনিটিভ আর ভার্বাল নাউন, এই জিনিসগুলো আমরা কি, এটা যদি আলোচনা করতে যাই তাহলে আমাদের আহ, মূল বিষয় যেটা দাঁড়ায়। আচ্ছা এনামুল, স্পটলাইট করা না আমাকে, আমাকে স্পটলাইট বাদ দিয়ে দেন তো দেখি। স্যার স্পটলাইটটা শুধুমাত্র এই ক্ষেত্রে কাজ করতেছে যে অন্য কেউ কথা বললে আপনি বোর্ড থেকে মানে আমাদের স্ক্রিন থেকে সরে যাবেন। এছাড়া আর কোনো ফেসিলিটি স্পটলাইট দিচ্ছেন? আচ্ছা, বুঝতে পারছি। ওকে, এখন মানে হচ্ছে স্টুডেন্টরা কথা বললে আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে চলে যাবেন তখন। ওকে ফাইন, যখন লিখবো তখন আমি লিখে সরে যাবো। এখন মন দিয়ে শুনে কথা। জিরান পার্টিসিপল ইনফিনিটিভ, আরেকটা আমরা বলতেছি যে ভার্বাল নাউন। এইখান থেকে পরীক্ষায় না, শুধু যে কোনো ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্ন থাকবে। এলাম ঠিকই, এটা কিন্তু খুব স্বাভাবিক একটা যায়। ওই যে আমাদের যে মেইন তো শিটটা এখন এটা এখান থেকে লাগে, প্রশ্নগুলো কিভাবে এটা যেটা থাকবে? করতে হবে যে শিটটাতে প্রশ্নগুলো লিখছি থাকবে, স্যার যে যেবার একটা ক্লাস থাকে নিচ্ছি জিরান কি, ওই সাথে করে দিয়ে দিলে তাইলে ওই পার্টিসিপল, সাথে জিরান কোনগুলো, আচ্ছা, কি বা কোনটা বা কাকে বলে, এই ধরনের কোনো সংজ্ঞা থাকবে না। এনামুল ভাই সরাসরি একটা একটা মিনিট লাইন। করবেন? আচ্ছা, আচ্ছা, আমি মিউট হয়ে যাচ্ছি, খেয়াল করিনি। কথা বুঝতেছি না স্যারের। ওকে, তো এই ক্ষেত্রে জিরান কি, পার্টিসিপল কি, আমাদের পরীক্ষায় প্রশ্ন না এইভাবে না থাকে, সরাসরি প্রশ্ন থাকবে যে কোনটা জিরান, কোনটা পার্টিসিপল, কোনটা ইনফিনিটিভ। এর মধ্যে ইনফিনিটিভটা খুব বেশি একটা প্রয়োজন পড়ে না। তো ইনফিনিটিভের জায়গাটা খুব সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত না, জায়গা অনেক বড়। আমি ইনফিনিটিভ দিয়ে শুরু করব, কিন্তু আমাদের মূল ফোকাস থাকবে পরের তিনটাতে। একটা হচ্ছে জিরান পার্টিসিপল, আর একটা হচ্ছে ভার্বাল নাউন। এগুলো থেকে সরাসরি পরীক্ষায় প্রশ্ন থাকে। আর এই জিনিসগুলো আপনি কেন করবেন ক্লাস শেষে, সেই জায়গাটাও দেখতে পারবেন যে এই আইডেন্টিফিকেশন গুলো আমাদের কেন দরকার, বা এগুলো আমরা কেন ব্যবহার করে থাকি। তো আমরা যদি শুরুতেই যাই যে ইনফিনিটিভ জিনিসটা আসলে কি। ইনফিনিটিভ হচ্ছে একটা ভার্বের ফর্ম, এ গ্রুপ অফ ওয়ার্ডস, যেখানে আমরা জানি যে আহ, এটা ইনফিনিটিভটা আপনার নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। যে এই ভার্বগুলোকে ইনফিনিটিভ ফর্ম গঠন করে, তখন এগুলোকে ফ্রেজ বলা হয়। তো ফ্রেজ ক্লজের যেহেতু আলাদা ক্লাস থাকবে, তো ওই আলোচনায় আমরা যাচ্ছি না। তো ইনফিনিটিভ গুলো কোথায় কোথায় ব্যবহৃত হয়, বা ইনফিনিটিভ গুলো কিভাবে ব্যবহৃত হয়। ইনফিনিটিভকে মূলত আমরা দুইটা ভাগে ভাগ করি। ইনফিনিটিভকে আমরা মূলত কয়টা ভাগে ভাগ করে থাকি? ইনফিনিটিভকে আমরা মূলত দুইটা ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে
ফুল ইনফিনিটিভ, আরেকটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। ঠিক আছে, একটা হচ্ছে ফুল ইনফিনিটিভ, আরেকটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। দেখেন, টু টাইপস অফ ইনফিনিটিভ। জাস্ট বুঝার সুবিধার্থে আমি এগুলো বলতেছি। একটা হচ্ছে ফুল ইনফিনিটিভ, আরেকটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। একটা হচ্ছে ফুল ইনফিনিটিভ, আরেকটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। তো এই যে দুইটা দেখতে পাচ্ছেন এখানে, ফুল ইনফিনিটিভ আরেকটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, দেখা যাচ্ছে না এখন? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে ফুল ইনফিনিটিভ কোনটাকে বলে একটু মনে রাখার চেষ্টা করব। ফুল ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভি যেটা থাকবে, মানে ভার্ব ওয়ান যেটা থাকবে, অর্থাৎ টু যুক্ত যেটা থাকবে সেটা হচ্ছে ফুল ইনফিনিটিভ। আর বেয়ার ইনফিনিটিভ হচ্ছে যেখানে টু থাকবে না, যেখানে টু থাকবে না। এখন বিষয় হচ্ছে এইটুকু জাস্ট এমনি আপনাদেরকে বললাম। এখন এই ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল, এই তিনটা জিনিস মূলত কোথা থেকে আসছে একটু যদি খেয়াল করেন। এখানে একটা সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টও চলে আসবে, যে ভার্বের দুইটা প্রকার, এর মধ্যে একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্বের তিনটা অংশ, নন ফাইনাইট ভার্বের তিনটা অংশ। একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে জেরান, আর একটা হচ্ছে পার্টিসিপল। খেয়াল করেন, ছক আকারে দেখাই দিচ্ছি আমরা। ইনফিনিটিভ দুই ধরনের বলি আমরা, একটা হচ্ছে ফুল ইনফিনিটিভ, আর একটা বললাম বেয়ার ইনফিনিটিভ। জিরান্ডের এটা নাউন হিসাবে কাজ করবে, ভার্ব প্লাস আইএনজি কি হিসাবে কাজ করবে? নাউন হিসাবে কাজ করবে। ইনফিনিটিভ কিভাবে কাজ করবে? টু প্লাস ভি ওয়ান অথবা সরাসরি ভি ওয়ান। একটু ছকটা মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, আর পার্টিসিপল কি হিসেবে কাজ করবে? পার্টিসিপল আমরা সবাই জানি মূলত অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। ঠিক আছে, এটা ভার্ব আইএনজি হইতে পারে বা ভিন্ন ভিন্ন রূপ হইতে পারে। তো এই ভার্বে পার্টিসিপলের তিনটা ভাগ খেয়াল রাখবেন। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। সবাই কি শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন? জি স্যার। প্রথমটা হচ্ছে, জি স্যার। এখানে আমরা দেখেন নন ফাইনাল ভার্বকে তিনটা ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা জেরার, আর একটা হচ্ছে পার্টিসিপল। ইনফিনিটিভ কোনগুলোকে বলতেছি? নিচে আমরা লিখেছি টু প্লাস ভি ওয়ান। জেরার কোনগুলোকে বলতেছি? ভার্ব প্লাস আইএনজি, কিন্তু কাজ করবে কি? নাউনে। আরেকটা কি বলতেছি? পার্টিসিপল, অ্যাডজেক্টিভ, সেটা ভার্ব আইএনজি হোক বা অন্য কিছুই হোক, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে এবং ভার্ব আইএনজি হয়েও কাজ করতে পারে। এই হলো তিনটা ফর্ম। আবার পার্টিসিপলের তিনটা ভাগ আছে, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এই পর্যন্ত কথা ক্লিয়ার? হ্যাঁ স্যার। এই তিনটার মধ্যে একটা কমন বিষয় আছে। সেই কমন বিষয় হচ্ছে নন ফাইনাইট ভার্ব যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয়, সাধারণত এটা হয় না, পার্টিসিপল হয় না, এটা সাধারণত হয় না। নন ফাইনাইট ভার্বের জিরাম ইনফিনিটিভ যদি সাবজেক্ট হয়, তাহলে এটা হবে থার্ড পারসন সিঙ্গুলার। সাবজেক্ট হলে সেটা হবে সিঙ্গুলার, সাবজেক্ট হইলে সেটা হবে সিঙ্গুলার। এই হলো কথা। আমাদের মূল ফোকাসিং হবে আজকে এইটা আর এইটা। কিন্তু যেহেতু এগুলো আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর সাথে রিলেটেড,
তাই আমরা কি করব, আমরা এই পুরো জায়গাটার মধ্যে ইনফিনিটিভটা দিয়ে শুরু করব, ভার্বাল নাউন দিয়ে শেষ করব। তাহলে ইনফিনিটিভ আমরা কোনটা বলতেছি, যেমন একটা বিখ্যাত উক্তির কথা আপনারা সবাই জানেন, ঠিক আছে? যেমন শেক্সপিয়ারের হ্যামলেটের মধ্যে কি বলছিল, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। হবে কি হবে না সেটা, এই যে দেখেন টু প্লাস ভি ওয়ান, এটাও টু প্লাস ভি ওয়ান, এটাই হচ্ছে ইনফিনিটিভ। এখন এই ইনফিনিটিভ সেন্টেন্সে কোথায় কোথায় ব্যবহৃত হয়, কিভাবে ব্যবহৃত হয়, কোন কোন অংশে ব্যবহৃত হয়, সেই বিষয়টাই আমরা যদি একটু বলি তাহলে আপনাদের জন্য ক্লিয়ার হবে। আমি 5-6টা জায়গা বলছি, আপনারা একটু মনে রাখবেন। আমি প্রত্যেকটার জন্য একটা করে উদাহরণ দিব, উদাহরণগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন। তো ইনফিনিটিভ যখন ব্যবহৃত হবে, তখন সে যখন সেন্টেন্সে ব্যবহৃত হবে, তখন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে সে নন সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাজ করবে। তো ইনফিনিটিভের উদ্দেশ্য প্রথম যেটা, ইনফিনিটিভ ব্যবহার কোন কোন সেন্টেন্স গুলোতে হবে সেটা আমরা দেখি। এই সবটা তোমার শেষ না, সবার বা বোঝা শেষ না? জি স্যার। রেসপন্স করি। জি স্যার। কেউ একজন একটু সারা দিবেন সবসময়। আচ্ছা, তাহলে উপরে লেখেন ইউজ অফ ইনফিনিটিভস। ইউজ অফ ইনফিনিটিভ, প্রথমটা হচ্ছে লিখেন টু শো দ্য পারপাস অর ইন্টেনশন। টু শো দ্য পারপাস অর ইন্টেনশন, বোর্ডে লেখার দিকে খেয়াল করেন কি বলতেছে, টু শো পারপাস অর, পারপোজ বলে উচ্চারণটা, যাই হোক। ইনফিনিটিভের প্রথম ব্যবহার যেটা আমরা খেয়াল রাখবো, আশা করি এতক্ষণে লেখা শেষ, যেটা খেয়াল রাখবো সেটা হচ্ছে যে ইনফিনিটিভ কোন সেন্টেন্সে কোন ইচ্ছা বা উদ্দেশ্য বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। উদ্দেশ্য বা ইচ্ছা বোঝানোর জন্য ইনফিনিটিভ ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমি যদি একটা সেন্টেন্স দেখি, মম লেফট টু বাই মিল্ক, বাক্যটা খেয়াল করেন, মম লেফট টু বাই মিল্ক, ঠিক আছে? এই টু বাইটা কি উদ্দেশ্য বোঝাচ্ছে না? জি স্যার। কেন 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 বের হয়ে গেল? দুধ কেনার জন্য। ঠিক আছে। কিংবা আমি এভাবে লিখলাম, আই এম রাইটিং টু টেল ইউ সামথিং। খেয়াল করেন, আই এম রাইটিং টু টেল ইউ সামথিং, এই যে দেখেন এখানেও কি বোঝাচ্ছে, উদ্দেশ্য বোঝাচ্ছে। আমি লিখছি, কেন লিখছি? টু টেল ইউ সামথিং। তাহলে টু টেল বা টু বাই কি বোঝাচ্ছে? পারপাস বোঝাচ্ছে বা ইন্টেনশন বোঝাচ্ছে, অর্থাৎ উদ্দেশ্য বোঝাতে বা কোনো ধরনের ইচ্ছা বোঝাতে, কোনো কিছু করার ইচ্ছা বোঝাতে আমরা কি করে থাকি, ইনফিনিটিভ ব্যবহার করে থাকি। এই কথাটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে ইনফিনিটিভের জায়গা দেখবেন এটা। হ্যাঁ, এখন প্রশ্ন হতে পারে যে স্যার এই ইনফিনিটিভটা সরাসরি কোথায় কাজে লাগবে? দুইটা কাজে লাগবে। এই ইনফিনিটিভটা সরাসরি দুইটা কাজে লাগবে। একটা কাজ হচ্ছে যে সেন্টেন্স কারেকশন করার ক্ষেত্রে আপনার ইনফিনিটিভ ব্যবহারের বিষয়টা হবে। অনেক সময় পরীক্ষা আসে সেন্টেন্স কারেকশন কি। আরেকটা হচ্ছে যে এই আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এ যখন লিখতে যাবেন, তখন ইনফিনিটিভের জায়গাগুলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো এই জায়গাটা খেয়াল রাখবেন।
দ্বিতীয় যে উদ্দেশ্যটা আমরা বলতে পারি যে ইনফিনিটিভের, তাহলে প্রথম কাজটা গেল ইনফিনিটিভ কি অর্থে ব্যবহৃত হয়, উদ্দেশ্য বুঝাইতে ইনফিনিটিভ ব্যবহার করে থাকি। কি বুঝাইতে? উদ্দেশ্য বুঝাতে ইনফিনিটিভ ব্যবহার করে থাকি। আমার সাথে সবাই বলেন, কথা কি এক মানে ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার, উদ্দেশ্য ক্লিয়ার জি স্যার। বুঝাতে স্যার কি ব্যবহার করে থাকি? উদ্দেশ্য বুঝাতে। হ্যাঁ, উদ্দেশ্য বুঝাতে বা ইচ্ছা বুঝাতে ইনফিনিটিভ ব্যবহার করে থাকি। এখন আসেন আরেকটা লেখেন, সেটা হচ্ছে নাউনকে মডিফাই করতে আমরা ইনফিনিটিভ ব্যবহার করে থাকি। নাউনকে মডিফাই করতেও আমরা ইনফিনিটিভ ব্যবহার করে থাকি। আচ্ছা, তো নাউনকে মডিফাই করতে আমরা ইনফিনিটিভ ব্যবহার করে থাকি, এটা কিভাবে দেখবো? আমি একটা উদাহরণ লিখতেছি। উই নিড এ হিরো টু সেভ আস। এখানে 2 নাম্বার দিয়ে লেখেন টু মডিফাই নাউন। খেয়াল করেন, আর একটু উদাহরণ লিখি। would you like to would you like to না would you like something to drink? দেখি 2টা বাক্য লেখা আছে। একটা বাক্য লেখা আছে যে উই নিড এ হিরো টু সেভ আস, আর পরের বাক্যটাতে লেখা আছে উড ইউ লাইক সামথিং টু ড্রিঙ্ক? তুমি কি কিছু ড্রিঙ্ক করতে চাও কিনা, কিছু খেতে চাও কিনা? এই 2টা নাউনকে কিভাবে মডিফাই করছি দেখেন তো। দুইটা বাক্য এখানে লিখেছি আমরা। 2টা বাক্যের মধ্যে প্রথমটাতে কি লিখছি? উই নিড এ হিরো টু সেভ আস। মডিফায়ার সম্পর্কে মনে আছে আপনাদের? বলে জাস্ট এটুকু স্যার, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার নিয়ে না, অনেকগুলো। হ্যাঁ, ইন্টারমিডিয়েটে পড়ে আসার কথা। মডিফায়ার, প্রি জি স্যার, মডিফায়ার, পড়ছি। পোস্ট মডিফায়ার। এখানে ইনফিনিটিভ নাউনকে মডিফাই করতেছে পোস্ট মডিফায়ার হিসাবে। মডিফাই মানে কাউকে বিশ্লেষণ করা, বিশ্লেষণ বলতেছি কাউকে বিশেষায়িত করা কোন শব্দকে। যেমন দেখেন, আমি যদি একটা বাক্য লিখি, একটা ছোট শব্দ লিখি রেড ফ্লাওয়ার, এখানে লিখলাম রেড ফ্লাওয়ার। তো রেড ফ্লাওয়ার যখন লিখলাম, তখন দেখেন এই রেড কাকে বোঝাচ্ছে? এই রেড এই ফ্লাওয়ারটাকে বোঝাচ্ছে। আমি অ্যাডজেক্টিভ পড়ানোর সময় বলছিলাম এগুলো। তাহলে এই রেডটাই হচ্ছে এখানে মডিফায়ার। তাহলে এখানে অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার হিসেবে কাজ করছে। কার প্রি মডিফায়ার? এই যে ফ্লাওয়ার, নাউনের প্রি মডিফায়ার। ফ্লাওয়ার কিসের প্রি মডিফায়ার? নাউনের প্রি মডিফায়ার। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। এখন দেখেন, এই যে হিরো, এটা হচ্ছে নাউন। এই যে সামথিং, এটা হচ্ছে নাউন। এই যে দেখেন ইনফিনিটিভ কোথায় ব্যবহৃত হয়েছে। তাহলে সামথিং টু ড্রিঙ্ক, টু সেভ আস, ঠিক আছে, এটাও ধরতে পারেন। হিরো কেন দরকার? হিরো কেন দরকার? আমাদেরকে সেভ করার জন্য দরকার। তাহলে এই যে জায়গাটা এখানে আমরা খেয়াল রাখবো যে সেন্টেন্সে মডিফাই করার জন্য, কাকে মডিফাই করার জন্য? নাউনকে মডিফাই করার জন্য কে ব্যবহৃত হয়ে থাকে? ইনফিনিটিভ। ইনফিনিটিভ ব্যবহৃত হয়ে থাকে। কথা ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ স্যার। ওকে, তারপরে আসেন 3 নম্বরে। সেন্টেন্সের লিখেন 3 নম্বরে সেন্টেন্সের সাবজেক্ট হিসাবেও ইনফিনিটিভ ব্যবহৃত হয়ে থাকে। কিভাবে লিখেন? as the subject
অফ এ সেন্টেন্স। ইনফিনিটিভ কি হয়? ইনফিনিটিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। ইনফিনিটিভ কি হয়? সেন্টেন্সের সাবজেক্ট হিসেবেও ব্যবহৃত হয়। আচ্ছা, সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি ব্যবহৃত হয়, একটা বা দুইটা যদি উদাহরণ দেখি, খেয়াল রাখবেন যখন সাবজেক্ট হবে ইনফিনিটিভ সাবজেক্ট হিসেবে, একটু আগে বলছি আমরা যে এটা সবসময় সাবজেক্ট হিসেবে সিঙ্গুলার হবে। আচ্ছা, টু লাভ, someone requires passion, একটা বাক্য লিখলাম। আরেকটা বাক্য লিখি, টু লার্ন, to learn a new language is not easy। দুইটা বাক্য লিখেছি, দেখেন প্রথম বাক্যটা কি লিখছি? প্রথম বাক্যটাতে লিখছি পরের যে বাক্যটা আছে, টু লাভ সামওয়ান রিকোয়ার্স প্যাশন্স, কাউকে ভালোবাসতে গেলে ধৈর্যের দরকার একটা। পরেরটা লিখছি টু লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ ইজ নট ইজি, পরেরটাতে লিখছি টু লার্ন। দুইটা জায়গাতেই দেখেন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, সাবজেক্ট অবজেক্ট চিনি না আমরা, সবাই বলেন তো। কই জি নাই স্যার। কেন? সবাই কথা বলেন, সাবজেক্ট অবজেক্ট চিনি আমরা। হ্যাঁ স্যার। আচ্ছা, কি সাবজেক্ট কোনটা বলেন দেখি, বলেন। স্যার যেটা স্যার কাজ করে। সম্পর্কে আচ্ছা, একটা সেন্টেন্স লিখে দেখেন, রুমান প্লেজ ক্রিকেট। খেয়াল করেন, রুমান প্লেজ ক্রিকেট, এখানে সাবজেক্ট কোনটা? রুমান। আর অবজেক্ট কোনটা? ক্রিকেট। কিভাবে দেখলাম? এই যে ভার্ব, ভার্বকে প্রশ্ন করেন, যদি কে দিয়ে, ঠিক আছে, ভার্বের সাথে কে বা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবে, এবং এটা পাইতে হবে ভার্বের বাম পাশে, ভার্বের পরে সাবজেক্ট হয় না। ইংরেজিতে খেয়াল রাখবো আমরা, ইংলিশে ছোটবেলায় শিখে আসছি আমরা, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ ভার্বের পরে সাধারণত সাবজেক্ট যায় না, ভার্বের পরে সাধারণত সাবজেক্ট যায় না, তাহলে ভার্বের পরে সাবজেক্ট দেওয়ার সুযোগ নাই। আর এখানে কি বলতেছি, তাহলে কে খেলে? রুমান খেলে। কে খেলে? রুমান খেলে। কি খেলে? ক্রিকেট খেলে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, আমি আগে বলছিলাম এটা, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সবসময় খেয়াল রাখবেন ভার্বের ডান পাশে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে ভার্বের ডান পাশে যেটা পাওয়া যায়, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে ভার্বের ডান পাশে যেটা পাওয়া যায় সেটাকে কি বলে? অবজেক্ট বলে। আবার বলেন, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে ভার্বের ডান পাশে যেটা পাওয়া যায় সেটাকে কি বলে? অবজেক্ট। অবজেক্ট বলে। আর সাবজেক্ট কাকে বলে? ভার্বকে যে নিয়ন্ত্রণ করে, এটাও কি বা কে দিয়ে প্রশ্ন করতে হয়, কি বা কে দিয়ে প্রশ্ন করলে যেটা পাই সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে দেখেন, টু লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ ইজ নট ইজি, তাহলে এখানে কি ইজি না? এ নিউ ল্যাঙ্গুয়েজ ইজি না, না টু টু লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ ইজি না? নতুন ভাষা সহজ না, না নতুন ভাষা শিক্ষাটা সহজ না? কোনটা? শিক্ষাটা সহজ না। তাহলে শিক্ষাটা সহজ না, তাহলে টু লার্ন কি হবে? টু লার্নটা এখানে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই জন্য বলছি ইনফিনিটিভ অ্যাজ দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স। কি হিসেবে কাজ করে? সাবজেক্ট অফ এ সেন্টেন্স। ইনফিনিটিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবেও ব্যবহৃত হয় বা হতে পারে। আরেকটা খেয়াল করেন, ইনফিনিটিভ অ্যাডজেক্টিভের পরেও ব্যবহৃত হয়।
ইনফিনিটিভের আরেকটা ব্যবহার হচ্ছে আফটার দ্য অ্যাডজেক্টিভস। আফটার দ্য অ্যাডজেক্টিভস, যেমন আই এম হ্যাপি টু বি হিয়ার। দেখেন আমি লিখলাম কম্পিউটার্স আর ইজি টু বি ইউজড, ঠিক আছে, অথবা টু ইউজ লিখলেও হবে। লিখে আমি এভাবে লিখলাম নাও। খেয়াল করেন আই এম হ্যাপি টু বি হিয়ার, এই যে টু বি, এই যে টু ইউজ, এই যে ইজি আর এই যে হ্যাপি, এই দুইটা শব্দ কোন পার্টস অফ স্পিচ? এই দুইটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। এই দুইটা শব্দ কোন পার্টস অফ স্পিচ? দুইটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। মার্ক করছে যেগুলো খেয়াল করেন। আই এম হ্যাপি টু বি হিয়ার, হ্যাপি কেন? এখানে থাকার কারণে। তাহলে এরকম অ্যাডজেক্টিভের পরে আমরা কি ব্যবহার করে থাকি? ইনফিনিটিভ ব্যবহার করে থাকি। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আর একটা বাক্য খেয়াল করেন, তাহলে আমরা অ্যাডজেক্টিভের পরে এখন পর্যন্ত কয়টা পাইলাম? 4টা পাইলাম। আরো একটা যদি দেখি যে ট্রু টু এর সাথেও ইনফিনিটিভ ব্যবহার করে থাকি। এই যে ট্রু টু, এটা নেগেটিভ অর্থ প্রকাশ করে থাকে। ট্রু টু যখন আমরা বলি তখন নেগেটিভ অর্থ প্রকাশ করে থাকে। যেমন আই ওয়াজ টু ইয়াং টু সে নো টু। এটা ইন্টারমিডিয়েট লাঞ্চিয়ান একটা গল্প ছিল, লাঞ্চিয়ান, ওই গল্প থেকে দেখলাম। দেখেন তো কি বলছে, আই ওয়াজ টু ইয়াং টু সে নো টু এ ওপেন। আমি এতই ছোট ছিলাম, মানে এত কম বয়স ছিল যে একটা মেয়েকে আমি না করবো এই পরিমাণ মানে আহ, মেয়েরা কোনো কিছু বললে ওটা সাধারণত ছেলেরা না করতে পারে না। লেখক তার এক ঘটনার প্রসঙ্গে এখানে এটা বলতেছিল। তাহলে দেখেন এখানে টু টু, অথবা এইভাবে দ্য ব্যাগ ইজ টু হেভি টু ক্যারি। এই যে দেখেন টু আর টু, এটাকে প্যারালাল স্ট্রাকচার বলা হয়, যে প্যারালাল হিসেবে এই কাজে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে টু টু এগুলোর ক্ষেত্রেও আমরা দেখি যে টু ব্যবহার করে থাকি। আরেকটা শব্দ খেয়াল রাখবেন, যে এই যে এই শব্দটা খেয়াল রাখবেন, সবাই দেখি দেখি এখানে 5 নাম্বার যেটা আছে এনাফ, এই এনাফ শব্দটা খেয়াল রাখবেন। এনাফের পরেও টু বসে। কথা বুঝাইতে পারছি? এনাফের পরেও টু বসে। যেমন যেমন একটু আগে বললো শীতকালের কথা, ওইরকম একটা সেন্টেন্স দেখি, উই হ্যাভ কালেক্টেড। ধরে নিন আমরা কোনো বন জঙ্গলের আশেপাশে থাকি যেখানে ইলেকট্রিসিটি নাই। উই হ্যাভ কালেক্টেড এনাফ ফায়ারউড টু লাস্ট দিস উইন্টার। খেয়াল করেন এই যে দেখেন এনাফ শব্দটা আছে এখানে, এই যে তারপরে এখানে টু প্লাস ভি ওয়ান ব্যবহার করছে, টু প্লাস ভি ওয়ান ব্যবহার করছি। উই হ্যাভ কালেক্টেড এনাফ ফায়ারউড, আমরা অনেকগুলো কাঠ জোগাড় করেছি বা সংগ্রহ করেছি টু লাস্ট দিস উইন্টার, এই শীতকালে টিকে থাকার জন্য। বিদেশে বা এই জায়গাগুলোতে দেখবেন কাঠ পুড়িয়ে তারা ঘরকে উষ্ণ রাখার চেষ্টা করে। তাহলে দেখেন এই এনাফ টু এগুলো পরে আমরা কি ব্যবহার করে থাকি? ইনফিনিটিভ ব্যবহার করে থাকি। কয়টা বললাম এখন পর্যন্ত? স্যার 5টা। 6টা বলছি। আমরা আমরা যদি একটু রিভিশনে যাই, বলেন তো কি কি বলছি?
স্যার প্রথমে বলছেন পারপাস অথবা ইন্টেনশন হিসেবে, দ্বিতীয়তে বলেছেন স্যার নাউনকে মডিফাই করতে, তৃতীয় হচ্ছে সাবজেক্ট হিসেবে, চতুর্থ হচ্ছে স্যার অ্যাডজেক্টিভের পরে, পঞ্চম হচ্ছে টু ড্যাশ ড্যাশ টু, আরেকটা হচ্ছে এনাফ ড্যাশ ড্যাশ টু। আচ্ছা, এই তো সুন্দর করে লিখে রাখছি আমরা, এরকম করে আমরা খেয়াল রাখবো। একটা হচ্ছে পারপাস বুঝাচ্ছি, একটা নাউনকে মডিফাই করার জন্য বুঝাচ্ছি, আর একটা সেন্টেন্স সাবজেক্ট হিসেবে বুঝাচ্ছি, অ্যাডজেক্টিভের পরে ব্যবহৃত হতে পারে বুঝাচ্ছি, টু টু এর সাথে ব্যবহৃত হয়, এনাফ এর সাথে ব্যবহৃত হয়, এটা বুঝাচ্ছি। এগুলো বোঝানোর জন্য আমরা ইনফিনিটিভ ব্যবহার করে থাকি। কথা বুঝাইতে পারছি? আরো একটা জায়গা আছে যে রিলেটিভ প্রোনাউনের সাথেও অনেক সময় ইনফিনিটিভ ব্যবহার করে থাকে, এটা একটু লিখে রাখেন। এই ধরনের সেন্টেন্স পরীক্ষায় আমরা লেখার ক্ষেত্রে আমরা এই ধরনের জিনিসগুলো ব্যবহার করতে পারি না অনেক সময়। এইভাবে লিখে রাখেন যে রিলেটিভ প্রোনাউন্স এর সাথেও আমরা অনেক সময় ইনফিনিটিভ ব্যবহার করে থাকি। যেমন আমি জানি না আপনারা কতটুকু পড়ছেন, তবে ইনফিনিটিভ যে এই জায়গাগুলোতে ব্যবহার করা যায় বা এতগুলো জায়গায় ব্যবহার করা যায়, আমার ধারণা বেশিরভাগ মানুষই এর আগে আপনারা খেয়ালই করেন না। আমরা শুধু একটা জায়গায় দিয়ে দেই যে এগুলার পরে ইনফিনিটিভ বসে। হ্যাঁ, ইনফিনিটিভ বসে সেটা ঠিক আছে, যে এই শব্দগুলো দেখলে ইনফিনিটিভ বলবো। তো ভালো কথা যে ইনফিনিটিভের জায়গাগুলোতে ইনফিনিটিভ বসবে, কিন্তু ইনফিনিটিভ কেন বসবে সেই কথাটা আমরা আজকের এই জায়গা থেকে জানতে পারতেছি। আমরা সবসময় খালি বোর করে আসছি অমুকের পরে ইনফিনিটিভ বসে, তমুকের পরে ইনফিনিটিভ বসে। তো এরকম করে আসলে পড়ার চেয়ে আমি এইভাবে যেভাবে দেখাচ্ছি এইভাবে একটু একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে দেখবেন পড়াটা ভালো লাগবে এবং জিনিসটা বুঝতে পারবেন। একটা জায়গায় একটা শব্দ ব্যবহার করলেন, কেন ব্যবহার করলেন সেই জায়গাটা যদি না বুঝেন তাহলে ব্যবহার করে শব্দটাতে কোনো লাভ নাই বা কোনো বেনিফিটও নাই। তাহলে আমাদের কাজ হবে যে মানে জিনিসটা ব্যবহার করা, যে এইভাবে বা এই এই উদ্দেশ্যগুলোতে আমরা ব্যবহার করে থাকি। তো এখন যেটা বললাম যে রিলেটিভ প্রোনাউনের পরেও আমরা সাধারণত কি করে থাকি, ইনফিনিটিভ ব্যবহার করে থাকি। তো এখন রিলেটিভ প্রোনাউনের সাথে যদি ইনফিনিটিভ ব্যবহার করে থাকি, তা আমি দুই একটা উদাহরণ লিখলেই দেখবেন যে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আমি লিখতেছি, এখান থেকে আরো একটা গ্রামার বলবো। আমি এখানে লিখলাম রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন পড়াইছিলাম আপনাদেরকে, মনে পড়ে কি? আচ্ছা, রিলেটিভ প্রোনাউনের সাথেও ইনফিনিটিভ বসে। আপনি লিখলেন আই ডোন্ট নো হাউ টু বিট ইউ। আচ্ছা, ধর গেমের কথা লিখি, আই ডোন্ট নো হাউ টু বিট দ্য হাউ টু সুইম দিলে তো। বল অফ লেভেল 5। ধরেন এইভাবে লিখলাম যে 5 নাম্বার লেভেলের বসকে কিভাবে বিট করতে হবে, পরাজিত করতে হবে, আমি এটা জানি না। ঠিক আছে, আই ডোন্ট নো। অথবা আপনি আরো সহজ করে লিখতে পারেন, আই ডোন্ট নো হাউ টু সুইম। দেখেন, আই ডোন্ট নো হাউ টু সুইম। খেয়াল রাখবেন এই হাউ এর উপরে যদি আরেকটা ভার্ব আসে তাহলে এটি ইনফিনিটিভ হবে। হাউ প্লাস ইনফিনিটিভ, এই নিয়মটা মনে রাখবেন সবাই। হাউ প্লাস ইনফিনিটিভ। কথা ক্লিয়ার? সবাই বলেন ক্লিয়ার? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার স্যার। আমি আরো একটা উদাহরণ দিই যে ইনফিনিটিভের, যেমন এরকমই দেখেন আরেকটা উদাহরণ দিই। দিলাম ইট ইজ এ লিস্ট। খেয়াল করেন, লিস্ট অফ হোম টু কল ইন এন্ড ইমার্জেন্সি। আমরা অনেক অফিসে দেখবেন ইমার্জেন্সি ফোন নাম্বার দেওয়া থাকে, থাকে না? জি অনেক স্যার। অফিসে গেলে দেখবেন একটা ইয়ের মধ্যে ইমার্জেন্সি ফোন নাম্বার দেওয়া থাকে। এই যে দেখেন, ইট ইজ এ লিস্ট অফ হোম, এই যে হোমটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন বা ডব্লিউএস ওয়ার্ড। টু কল ইন, কল ইন একটা গ্রুপ ভার্ব,
হ্যাঁ, কলিং টাকা, টু পরে ভাগ। তাহলে দেখেন এখানেও কি করছে, ইনফিনিটিভ করছে। কথা কি বুঝাইতে পারছি? হ্যাঁ স্যার। জি স্যার। ওকে, আমি 2 মিনিট সময় দিচ্ছি। এই 2 মিনিট সময়ে ইনফিনিটিভের কোন কোন জায়গাগুলো বলছি এটা খেয়াল রাখবেন। আচ্ছা, আরেকটা শেষ করি, শেষ করে একবারে বলি। রিলেটিভ প্রোনাউন যদি কোশ্চেন করা বোঝায়, কথা খেয়াল রাখবেন, রিলেটিভ প্রোনাউন যদি কোশ্চেন করার ক্ষেত্রে বোঝায়, তাহলে কি হবে না, কখনো রিলেটিভ প্রোনাউন কোশ্চেন করা বোঝাইলে সেখানে ইনফিনিটিভ হবে না। যেমন আমরা মোডালের ক্ষেত্রে একটা কথা বলছিলাম, যেমন শুড টু ডু, এই জায়গার মধ্যে কি ভুল আছে বলেন তো? স্যার শুটের পরে সরাসরি বেস ফর্ম বসে বার করে। শুডের পরে টু হবে না, তাহলে এখানে সরাসরি ইনফিনিটিভ বসবে না। এখানে কি করবে না, ইনফিনিটিভ বসবে না। ঠিক একই ভাবে যদি হোয়েন দিয়ে, এগুলো দিয়ে যদি কোশ্চেনের ক্ষেত্রে কোশ্চেন মার্ক হিসেবে ব্যবহৃত হয়, তাহলে সাধারণত আমরা এখানে ইনফিনিটিভ ব্যবহার করি না। তাহলে এগুলোর ক্ষেত্রে সাধারণত আমরা ইনফিনিটিভ ব্যবহার করব না। আমি ক্লিয়ার? জি স্যার। বলেন, কথা বলেন, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। স্যার একটা এক্সাম্পল দিলে ভালো আছে। হ্যাঁ, এই যে হোয়াট ইজ ইউর নেম, ডু ইউ নো, হোয়ার হি লিভস, এখানে বসাবে। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। বলেন, কথা কথা ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, স্যার হোয়াট ইজ এরপরে ইয়োর, স্যার হোয়াট ইজ ইয়োর নেমে স্যার, এই হোয়াটটা তো স্যার ইন্টারোগেটিভ প্রোনাউন হয়ে যায় না স্যার? ইন্টারভিউতে হচ্ছে, তো আপনার ওইটাই তো আমি বললাম যে এই জায়গাগুলোতে খেয়াল রাখবেন যে রিলেটিভ প্রোনাউনের সাথে এই পার্থক্যটা কোন জায়গায় হচ্ছে। এখানে দেখেন হোমের সাথে এই ভার্বটাকে যুক্ত করতেছে, এখানে তো সে আরেকটা ফর্ম হিসেবে কাজ করতেছে। জাস্ট এটাই আপনি যেটা বলেন যে এটাই খেয়াল রাখবেন যে কোথায় হবে কোথায় হবে না, এই জায়গাটাকে একটু খেয়াল রাখবেন। তবে আরেকটা জায়গায় যেটা বলা হয়, ইট ইজ এ রিস্ক, ঠিক আছে? দেখেন দেয়ার আর এ লট অফ নাম্বারস and you should call them in an emergency। আমরা এই বাক্যটাকে এরকম ভাবে ব্যবহার না করে একটা বাক্যে ব্যবহার করছি। জিরাঙ্গে আসলে তখন এরকম আমরা একটা জায়গা দেখবো, বা পার্টিসিপল। তো এরকম করে আমরা যখন কম্বাইন করে ফেলি, তখন আমরা অনেক সময় ইনফিনিটিভ ব্যবহার করে, যেমন আমি বলেন, আপনি বলেন আমি জানি না কি করতে হবে, আপনি বলেন আই ডোন্ট নো হোয়াট টু ডু। কথা কি বুঝাতে পারছি? আই ডোন্ট নো হোয়াট টু ডু, আমি জানি না এখন কি করতে হবে। এখন কি করতে হবে আপনি কি কাউকে জিজ্ঞাসা করছেন? দেখেন প্রশ্ন করছেন এটা, না স্যার, প্রশ্ন হয়নি স্যার। এই জায়গাটাই শুধু খেয়াল রাখবেন। কথা ক্লিয়ার? জি স্যার। এরপরে আরেকটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আরেকটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে, একটা লিস্ট খেয়াল রাখার চেষ্টা করবেন। আমি আগেও বলছি ভার্বের সময় এগুলো বিভিন্ন বই টই বা বিভিন্ন জায়গায় পাওয়া যায়, এমনি এমনি পড়লে পাওয়া যায়। যেমন ধরেন আপনি, যেমন ধরেন বিগিন, বিগিনের পরে ভার্বের আইএনজি বসে, ভার্বের ইনফিনিটিভ ফর্ম বসে, বিগিনের পরে ইনফিনিটিভ বসে, টু প্লাস বি ওয়ান। এরকম মনে করেন ওয়ান, ওয়ান যখন চাও অর্থ প্রকাশ করবে, ওয়ান যখন চাও অর্থ প্রকাশ করবে, তখন এরপরে টু প্লাস বি ওয়ান বসবে। আবার ধরেন অ্যাটেম্প্ট, অ্যাটেম্প্ট প্লাস, তাহলে টু প্লাস বি ওয়ান। এই যে এরকম ইটিসি, এরকম কিছু কিছু শব্দ আছে সার্টেন বলে যে এই ভার্ব গুলোর পরে কি বসে,
ইনফিনিটিভ বসে। এরকম অনেকগুলো শব্দ আছে, আমরা চেষ্টা করবেন কিছু কিছু মনে রাখার জন্য। যেমন আমি একটা শেষ একটা জিনিস দেখাই, যে যেমন দেখেন এই যে প্রিপোজিশনের ক্ষেত্রে বলছিলাম প্রপোজ, সাজেশন, এরকম অনেকগুলো শব্দই আছে যেগুলোর পরে টু প্লাস ভি ওয়ান বসে। যেমন ক্লেম, টু প্লাস ভি ওয়ান বসে। এরকম উইশ, টু প্লাস ভি ওয়ান বসে। এরকম অনেকগুলো শব্দ আছে যেগুলোর পরে আপনি আরেকটা শব্দ যদি ব্যবহার করেন তাহলে সেখানে টু প্লাস ভি ওয়ান বসবে। আশা করি বুঝতে পারছেন। কথা বলেন, ক্লিয়ার? জি স্যার, জি জি স্যার, স্যার। বুঝতে পারছি। যদি ক্লিয়ার হয় আমরা একটু সামনের দিকে অগ্রসর হই। আরেকটা জায়গা আপনাদেরকে বলতেছি, যে আমরা শুরুতে একটা জিনিস লিখছিলাম, খেয়াল আছে কিনা আপনাদের, যে ইনফিনিটিভটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতেছি। কয়টা ভাগে ভাগ করতেছি? 2 ভাগে। হ্যাঁ, একটাকে বলছি ফুল ফুল ইনফিনিটিভ, আরেকটাকে বলছি বেয়ার বেয়ার ইনফিনিটিভ। মনে আছে? ইনফিনিটিভ। জি স্যার। হ্যাঁ, বেয়ার মানে কি জানেন? এই যে বেয়ার, বিয়ার করে না, আবার বেয়ার, এই যে বেয়ার মানে কি? খালি স্যার। খালি বা শূন্য। ঠিক আছে, তাহলে বেয়ার ইনফিনিটিভ কোথায় বসবে? কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। সবাই রেসপন্স করি, ছেলেরা? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, তাহলে দেখেন আচ্ছা, তাহলে পারসেপশন টেস্ট, তারপর আমরা বললাম সি। স্যার, স্যার বেয়ার ইনফিনিটটা শুরু থেকে বললে স্যার ভালো হয় স্যার, ওইখান থেকে কেটে আমি গেছে। কি বলছিলাম, বেয়ার ইনফিনিটিভ কোথায় কোথায় বসে? বেয়ার ইনফিনিটিভ কোথায় কোথায় বসে? আমরা কি বললাম, যে বেয়ার ইনফিনিটিভ কোন কোন জায়গাতে বসবে। প্রথমে আমরা একটা বললাম যে মোডাল অক্সিলারির পরে, একটা বললাম কি মোডাল অক্সিলারির পরে, আরেকটা কি বললাম, এই যে 2 নম্বরে দেখেন লিখেছি, দেখা যাচ্ছে না? স্যার ঝাপসা দেখাচ্ছে স্যার, এখন ঠিক আছে তো? দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার, এখন দেখা যাচ্ছে।
ওকে, তাহলে পারসেপশন ভার্বের পরেও বেয়ার ইনফিনিটিভ বসবে। কিসের পরে? পারসেপশন ভার্বের পরে। পারসেপশন ভার্ব কোনগুলা? পারসেপশন ভার্ব হচ্ছে ওই যে আমি নিচের কোনায় যেগুলো লিখছি, নিচের কোনগুলো লিখছি, টেস্ট, হিয়ার, সি, এরকম যেগুলো পারসেপ্ট করা যায়, অর্থাৎ অনুধাবন করা যায়, সেগুলোকে আমরা কি বলতেছি? এদের পরেও বেয়ার ইনফিনিটিভ বসবে। যেমন আপনি লিখলেন আই হার্ড। দেখেন, খেয়াল করেন, অনেক সময় বলি না আমরা যে হার্ডের পরে ভার্ব আসলো, এটা কিভাবে হইলো? আই হার্ড দ্য কার অ্যারাইভ। ঠিক আছে, এই যে দেখেন, হার্ড হচ্ছে পারসেপশন ভার্ব। পারসেপশন ভার্বের পরে এই যে অ্যারাইভ আসছে, এটা বেয়ার ইনফিনিটিভে হবে। পারসেপশন ভার্বের পরে অ্যারাইভ আসছে, এটা কিসে হবে? বেয়ার ইনফিনিটিভে হবে। আবার বলেন কিসে হবে? স্যার বিআর বিআই। ইনফিনিটিভ হবে। হ্যাঁ, বেয়ার, অর্থাৎ এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, অন্য কিছু বসবে না। আরেকটা, এই দুইটা মনে রাখবেন। আরেকটা হচ্ছে যে কিছু শব্দ আছে, যেমন আপনার এদের পরে তিনটা শব্দ আমি লিখে দিচ্ছি, যে এদের পরে ভার্ব আসলে এটাতে সরাসরি ইনফিনিটিভ বসাবেন। এটার নাম কি? তিনটা শব্দ খেয়াল রাখেন। একটা হচ্ছে লেট, আরেকটা হচ্ছে মেক, আরেকটা হচ্ছে ডু। এই যে কোনায় লিখছি দেখেন, এই তিনটা ভার্ব যদি থাকে, হ্যাঁ, লেট মি গো দেয়ার, এরকম করে আর কি, যে এদের পরে যে শব্দগুলো আসবে, আপনি এদের পরে কি করবেন? যে এদের পরে ভার্বের সরাসরি বেস ফর্ম বসবে। এই হলো মোটামুটি ইনফিনিটিভ সম্পর্কে কথাবার্তা। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। জি আমি কি স্যার। বললাম, ওই দিক দিয়ে 6-7টা বলছি, এই দিক দিয়ে 3-4টা বললাম। একটু 1 মিনিট সময়, 2 মিনিট সময় দিচ্ছি, একটু সবাই জাস্ট খালি আপনার রিভাইজ করবেন, যে ঠিক আছে আমি বুঝছি বা বুঝতে পারছি, একটু জাস্ট খালি একবার পড়েন। ইনফিনিটিভ ভার্বের ডেফিনিশনটা যদি বলতেন। কোনটা? বিয়ার ইনফিনিটিভ ভার্ব। বেয়ার ইনফিনিটিভ ভার্ব কেন হয়? বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে যেখানে মনে হচ্ছে টু বসবে, যেখানে মনে হচ্ছে টু বসবে, কিন্তু ওই কারণগুলো ঘটার জন্য ওইখানে কি বসে না? টু বসে না। কারণগুলো কি বলছি? মোডাল অক্সিলারি বলছি, এই যে এখানে দেখেন, মোডাল অক্সিলারি বলছি একটা, আরেকটা কি বলছি? পারসেপশন ভার্ব বলছি। আর এই তিনটা শব্দ মনে রাখতে বলছি, এদের পরে ভার্ব আসলে সরাসরি কি বসবে? ভি ওয়ান বসবে, ইনফিনিটিভ না বসে ভি ওয়ান বসবে। এই জন্য এগুলোকে বলতেছি আমরা বেয়ার ইনফিনিটিভ। মনে হচ্ছে, যেমন এই বাক্যটা দেখেন, আই হার্ড দ্য কার টু অ্যারাইভ। আমরা এরকম লিখি অনেক সময়, কিন্তু এখানে টু অ্যারাইভ হবে না। গ্রামার আপনি আপনি কমিউনিকেশন করার জন্য লিখেন, কোনো সমস্যা নেই, আপনি যেভাবে খুশি লিখেন, হয়তো কেউ ভুল ধরবে না। কিন্তু আপনি যখন গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলবেন, তখন আপনার ভুল হবে। তাহলে এটাই হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, যে যেখানে মনে হচ্ছে প্রিপজিশন কি একটু বসবে বা ইনফিনিটিভ বসবে বলে মনে হচ্ছে, কিন্তু বসতেছে। এখন বুঝছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, একটু 2 মিনিট আপনারা একটু একটু দেখেন, দেখে আমাকে বলেন যে ঠিক আছে।
কথা ক্লিয়ার সবার? পড়া কি ক্লিয়ার করছেন? প্রশ্ন আছে কোনো বলেন। জি স্যার, মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে একটা পার্ট গেল নন ফাইনাল ভার্বের ইনফিনিটিভ। এখন আমরা গুরুত্বপূর্ণ আরেকটা জায়গায় ঢুকবো, একটু খেয়াল রাখবেন। আমি একটু সহজভাবে বলার চেষ্টা করতেছি, জানি না কতটুকু সহজভাবে বুঝতে পারতেছেন। যখন পড়বেন এই জিনিসগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন, মাথায় রাখলে পড়াটা সহজ হবে। এখন আমরা তাহলে জিরান্ডে ঢুকি। আচ্ছা, জিরান্ডে যদি আমরা ঢুকি, তো জিরান্ডের প্রথম কাজটা কি একটু খেয়াল রাখতে হবে যে জিরান জিনিসটা কি। সহজ কথায় আমরা বোর্ডে যাই। একটু একটু ভালো করে খেয়াল রাখবেন যেন সহজে আমরা মানে বিষয়টা অনুধাবন করার চেষ্টা করি। জিরান, প্রথম কথা হচ্ছে জিরানটা কি। খেয়াল রাখবেন জিরান হচ্ছে একটা ভার্ব, যেটার এন্ডিং হবে আইএনজি তে এবং কাজ করবে নাউনের মতো। তাহলে জিরান কি? ভার্ব এন্ডিং উইথ আইএনজি, বাট ফাংশনস অ্যাজ এ নাউন। এটা হচ্ছে এই দুইটা পয়েন্ট হচ্ছে মূল কথা। এই দুইটা হচ্ছে মূল কথা। আমরা কি বলছি একটু একটু মার্ক করেন। আমি অনেকক্ষণ পেশাল পারবো না, সহজ করে বুঝাই দিব, আমার বিশ্বাস বুঝতে পারবেন। তারপরে পার্টিসিপল যাব, পার্টিসিপল শেষ করে জিরান আর পার্টিসিপলের পার্থক্য বলবো, দেখবেন সহজেই বুঝতে পারতেছে। জিরান কি বলছি, জিরানের সংজ্ঞা বলতেছি আমরা এইভাবে যে একটা জিরান কি হবে, একটা জিরান হবে, এটা কনক্লুড হবে কি নিয়ে, এটা কনক্লুড হবে, এটা সরি, জিরান হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম, অর্থাৎ ভার্বের শেষে আইএনজি ফর্ম থাকবে এবং সেটা ফাংশন করবে কি হিসাবে, একটা নাউন হিসাবে। ফ্রেজ হইতে পারে, যে কোনো ভাবে হইতে পারে। আচ্ছা, তাহলে ভার্ব ওয়াচ আছে, ধরেন ওয়াচিং, স্পিক আছে স্পিকিং, সুইম আছে সুইমিং, প্লে প্লেইং, ওয়াক ওয়াকিং। এগুলো সবগুলো হচ্ছে, সবগুলোর ক্ষেত্রে আমরা কি বলতে পারি, জিরান বলতে পারি। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, বলেন কথা কি বুঝতে পারছেন? জি জি স্যার, স্যার। বুঝতে পারছি। তাহলে আমার সাথে সাথে সবাই খেয়াল করে বলেন, জিরান হচ্ছে একটা ভার যেটা আইএনজি দিয়ে শেষ হয় এবং কি হিসেবে কাজ করে, নাউন হিসেবে। নাউন নাউন হিসেবে। হিসেবে। এই কথাটুকু আমরা মনে রাখবো। যেমন আমরা যদি লিখি যে ড্রিঙ্কিং ইজ নট allowed, is not allowed here. এই যে দেখেন কি লিখছি, ড্রিঙ্কিং, বার প্লাস এনজি। হ্যাঁ, তাহলে কি লিখছি, ভার্ব প্লাস আইএনজি ড্রিঙ্ক। তাহলে কিভাবে তৈরি হইলো, খেয়াল করেন তো, ড্রিঙ্ক প্লাস আইএনজি কিভাবে তৈরি হইলো, ড্রিঙ্ক প্লাস
আইন কি হিসাবে কাজ করতেছে দেখেন তো, সেন্টেন্সে নাউন হিসেবে কাজ করতেছে। নাউন কিভাবে বুঝলাম নাউন হিসেবে কাজ করতেছে? স্যার সাবজেক্টের পজিশনে বসতেছে। ভেরি গুড। কোথায় বসছে? সাবজেক্টের পজিশনে বসছে। তাহলে এই জায়গাটুকু বুঝলে জিরান নিয়ে আপনার জীবনে আর কোনো ধরনের সমস্যা হবে না, কিন্তু কিছু প্যাচ তো হবেই। ওই প্যাচটা আমরা একটু ই করার চেষ্টা করব, দূর করার চেষ্টা করব। তাহলে জিরান কোথায় বসে সেটা যদি আমরা জানি, তাহলে জিরান যেহেতু কিসের কাজ করে, নাউনের কাজ করে, তাহলে নাউন যেখানে যেখানে বসে জিরানও কি কোথায় কোথায় বসবে? স্যার নাউনের ওই পজিশন গুলো। সেম যত জায়গাগুলোতে জায়গায় বসবে। নাউন বসে তত জায়গায় জিরান বসবে। এই কথাটুকু ক্লিয়ার সবার কাছে? জি স্যার। আচ্ছা, যত জায়গায় নাউন বসে তত জায়গায় কি বসবে? জিরান। জিরাট। হ্যাঁ। আচ্ছা, এখন খেয়াল করেন যে নাউন কোথায় কোথায় বসে। আমরা যদি জায়গাগুলো আগে বের করে ফেলি তাহলে আমাদের নাউনের জায়গাটা হয়ে গেল। আমরা নাউনের জায়গাগুলো দেখতে যাই, আমরা সরাসরি আমরা যদি দেখি নাউন কোথায় বসে, বলেন কোথায় বসে? স্যার এজ এ সাবজেক্ট সাবজেক্ট। সাবজেক্ট কমপ্লিট। স্যার সাবজেক্টের জায়গায়। আরে স্যার অবজেক্ট। অবজেক্টের জায়গায়। আর কোথায় বসে? স্যার আর্টিকেলের প্রিপোজিশনের পরে, পরে। প্রিপোজিশনের পরে, অ্যাডজেক্টিভের পরে। প্রিপোজিশনে অবজেক্ট হিসাবে বসে। আচ্ছা, যেহেতু আমরা অ্যাডজেক্টিভের সাথে পার্থক্য করব, অ্যাডজেক্টিভটা এখানে নিয়ে আসবো। পসেসিভের পরে বসে, ঠিক আছে? পসেসিভের সাথে এখানে বসে, নাম বসে। আচ্ছা, চারটা হয়ে গেল। সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে বসে, ঠিক আছে? সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে বসে। কমপ্লিট, ভুল লিখছি, কমপ্লিমেন্ট। আরো আছে, আরেকটা হচ্ছে আপনার কম্পাউন্ড নাউন। ফ্রেজও বলা হয় কি, ইট ইজ। দেখেন কয়টা লিখছি? 6টা। তাহলে এই এই জায়গাগুলোতে যদি আমাদের সাবজেক্ট বসে, তাহলে এই জায়গাগুলোতে যদি ভার্ব আইএনজি যুক্ত থাকে তাহলে সেগুলোকে কি বলবো? স্যার জিরান। স্যার জিরান বলতেছে। তাহলে পরীক্ষার প্রশ্নে একটু 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 পারলে এখন মুখস্থ করে নেবেন, মনে রাখবেন। পরীক্ষার প্রশ্নে যদি জিরান আইডেন্টিফাই করতে দেয়, যদি জিরান আইডেন্টিফাই করতে দেয়, যদি আইডেন্টিফাই করতে দেয়, তাহলে আমরা কি করব? এই জায়গাগুলোকে মনে রাখার চেষ্টা করবো। একটু দেখেন, দেখে সাথে সাথে মেমোরাইজ করেন বা যা খুশি করেন, মনে রাখতে হবে। স্যার কম্পাউন্ড নাউন বলতে কোনগুলোকে বোঝায়? আমি আসতেছি, আমি 6টা জায়গায় দেখাবো, জি উদাহরণ স্যার। দিয়ে বোঝাবো সবগুলো। স্যার বোর্ডে কিছু দেখা যায় না। পারবেন এখন?
কথা বলেন সবাই। জি স্যার, ইনশাল্লাহ পাবো স্যার। আচ্ছা, তাহলে আমাদের একটা করে উদাহরণ দিয়ে দিলে সবকিছু ইজি হয়ে যায় নাকি? জি স্যার। জি স্যার। ওকে, দেখি। সাবজেক্টের তো উদাহরণ দিলাম, এটা লাগবে আর? স্যার একটা করে দিয়ে দিই স্যার একেবারে। হ্যাঁ, ওটাই তো বললাম, সাবজেক্টের লাগবে আমি, ড্রিঙ্কিং ইজ নট অ্যালাউড হিয়ার। তাহলে এখানে ড্রিঙ্কিংটা কি হিসেবে কাজ করছে? সাবজেক্ট হিসেবে। সাবজেক্ট সাবজেক্ট হিসেবে। হিসেবে কাজ করছে। আচ্ছা, এখন আসেন যে উই এনজয় প্লেইং। দেখেন তো, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কি? অবজেক্ট। অবজেক্ট। তাহলে এই যে ভার্ব, আমরা কি এনজয় করেছিলাম? খেলা। 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 তাহলে এটা কি? অবজেক্ট। অবজেক্ট। তাহলে অবজেক্ট কোন অবস্থায় আছে? বার প্লাস জিরান্ট অবস্থা। দেখেন তো উপরের এই দুইটা শর্ত ফিল আপ আছে কিনা? ওই দুইটা শর্ত ফিল আপ আছে কিনা? জি স্যার। কি বলছে? উই এনজয় প্লেইং, আমরা খেলাটা উপভোগ করলাম। প্লেইংটা কি ভার্ব আইনজিতে আছে? আছে স্যার। আছে। আচ্ছা, তারপর কি বলছে? ভার্ব আইনজিতে আছে এবং সে কি নাউন হিসেবে কাজ করতেছে, নাউনের জায়গায় বসছে। জি স্যার। তাহলে জি এটা স্যার। কি বলেন? স্যার জিরান্ট। তাহলে কি হবে? আচ্ছা, তাহলে দ্বিতীয় উদাহরণটা গেল, অবজেক্ট গেল। অবজেক্ট গেল, তাই না? এখন আমাদের দরকার প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে। একটু মন দিয়ে দেখেন, এটা কিন্তু পরীক্ষায় অনেক 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 ভাবে আসবে, বা জিরান পার্টিসিপল নিয়ে যেন আমাদের ভুল না হয়। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, দেখেন প্রিপোজিশনটা দিয়ে কয়েকটা উদাহরণ দেখি। লিখলাম আই এম টায়ার্ড অফ স্পিকিং, হি ওয়াজ অ্যারেস্টেড ফর destroying the property। ঠিক আছে? আচ্ছা, he left without speaking a word। তিনটা বাক্য লেখেন।
লিখছেন? জি স্যার, লেখা হয়েছে। স্যার লেখা আচ্ছা, শেষ। দেখেন তো প্রত্যেকটা জায়গায় আমাদের যে শর্ত ফিল আপ হওয়ার কথা, দুইটা শর্ত, একটা কি ভার প্লাস আইএনজি, আরেকটা শর্ত কি স্যার নাম। নাউনের জায়গায় বস। তাহলে এই দুইটা শর্ত ফিল আপ করলে সাধারণত আমরা সেটাকে কি বলি? জিরান্ট। ইরা। শুনুন, অনেক সহজ টেকনিক দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন জন বিভিন্ন ভাবে পড়ায়। তো বিষয় হইলো যার যেভাবে ভালো লাগে। আমাদের, আমরা তো পড়াশোনাই করি না, তাই না? আমাদের মধ্যে হ্যাঁ, পড়াশোনার ভাবটা, ভাব বা পড়াশোনার যে মূল ইটা আমাদের মধ্যে এটাই কমে গেছে। পড়তে থাকেন, অনেকে বলবে এই যে আমার কাছে ম্যাজিক টেকনিক আছে, আমার কাছে জাদুকরি টেকনিক আছে, এই সেই এটা সেটা সবই ঠিক আছে, কিন্তু দিন শেষে আপনি বুঝেন কিনা এটাই হচ্ছে মুখ্য বিষয়। আপনি যদি বুঝেন তো ভালো, না বুঝলে বুঝার চেষ্টা করতে হবে। তো এই ক্ষেত্রে যেভাবে পারেন, যে যেভাবে পারেন পড়তে থাকেন। প্রথম অপশনই হচ্ছে পড়তে থাকা। পড়তে থাকলে একসময় জিনিসগুলো কভার হবে। হ্যাঁ, আমি উদাহরণ লিখছি, আমি যেগুলো পড়াচ্ছি এইভাবেই পড়তে হবে বিষয়টা এরকম না। আমি আপনাকে 4-5টা পদ্ধতি বললাম, আমি কিন্তু 6টা লিখেছি, আপনি 3টা লেখেন। যদি বলেন এই 3টাই বলবো, 5টাই বলবো, তো কোনো সমস্যাটা নাই। বলেন না আপনি সমস্যা কোথায়, 7টাও বলতে পারেন। আমি আরেকটা দেখাচ্ছি আমি, যেমন যেমন ধরেন একটু আগে লিখলাম যে অবজেক্ট হিসাবে, অবজেক্ট দেখাইছি। এখন ডিরেক্ট অবজেক্ট হিসাবে যদি দেখাই এটাও তো দিতে পারে, অবজেক্ট তো নানান প্রকার আছে। যেমন দেখেন আমি একটা সেন্টেন্স লিখি, খেয়াল করেন, শি লাইকস ট্রাভেলিং, ঠিক আছে? দেখেন, দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, ওই তো, মানে বোর্ড থেকে সরে গেলেই বোর্ডটা ভালোভাবে দেখা যায়, তাই না? স্যার কাছে গেলে স্যার লাইটের রিফ্লেকশনটা বেড়ে যায়, তো তখন স্যার একটু প্রবলেম হয়। হ্যাঁ, শি লাইকস ট্রাভেলিং টু ভেরিয়াস প্লেসেস। উপরের সেন্টেন্সটা সবাই খেয়াল করেন, শি লাইকস ট্রাভেলিং টু ভেরিয়াস প্লেসেস। সে ভিন্ন ভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করে বা বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করে। এই ট্রাভেলিংটা এখানে কি দেয়? বলেন, উত্তর কিন্তু আপনার সামনেই আছে। অবজেক্ট স্যার। কি পছন্দ করেন? কি ট্রাভেলিং লাইক পছন্দ করেন? করে। খেয়াল, শুনতেছেন না? স্যার ট্রাভেলিং জি স্যার। স্যার। হ্যাঁ, জি সবার স্যার। কথা বলুন। কি লাইক করে? স্যার ট্রাভেলিং। তাহলে ট্রাভেলিং। ট্রাভেলিং, ট্রাভেলিং লাইক করে, তাহলে কি দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? স্যার স্যার অবজেক্ট। অবজেক্ট। অবজেক্ট করে। অবজেক্ট পাওয়া যায়। তাহলে অবজেক্ট পাওয়া গেলে তাহলে এটা 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 কি হিসাবে কাজ করতেছে এখানে? জিরান্ট হিসেবে। স্যার জিরান। জিরান হিসেবে। জিরান হিসেবে কাজ করে। তাহলে ট্রাভেলিংটা কি? স্যার জিরান। জিরান। And ভেজাল আছে কোনো? না স্যার। না স্যার। না স্যার। ইজি, আপনি দেখলেন কিভাবে করলেন, বাস শেষ। তাহলে আবার আবার বললেন যে একটা ফাইনাইট ভাবে করেন, আরেকটা ভাব যদি আসে আইএনজি অবস্থায় তাহলে সেটাকে জিরান বলেন। তাহলে আপনি এইভাবে উত্তর দিলে বা খুঁজে বের করার যদি চেষ্টা করেন তাহলে সহজ হয়ে যায় বিষয়টা। এম আই ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। তাহলে এটা আমরা খেয়াল রাখার চেষ্টা করি। আচ্ছা, তাহলে এই যে এখানে আমরা তিনটা সেন্টেন্স লিখছি, আই এম টায়ার্ড অফ স্পিকিং, হি ওয়াজ অ্যারেস্টেড ফর ডিস্ট্রয়িং দ্য প্রপার্টি এন্ড শি লেফট উইদাউট স্পিকিং এ ওয়ার্ড। তাহলে এই যে কথাগুলো আমরা বললাম, তাহলে এটাকে আমরা কি বলতেছি? জিরান বলতেছি। তাহলে দেখেন প্রিপজিশনের অর্থে অবজেক্ট সাধারণত দুইটা জায়গায় বসে, একটা হচ্ছে ভার্বের অবজেক্ট, আর একটা হচ্ছে প্রিপজিশনের অবজেক্ট। আরো আছে এগুলা, মানে প্যাচে যাবো না, তো এইটুকু। কথা ক্লিয়ার? হ্যাঁ স্যার। আর কি দেখছি? পসেসিভ হিসেবে বসতে পারে। তো বসাই একটা একটা সেন্টেন্স উদাহরণ দেখি। জিরানটা যদি বুঝেন তাহলে পার্টিসিপল বুঝে ফেলবেন। পার্টিসিপল বেশি কি নেই। আমার কথা কি বুঝতে খুব সমস্যা হচ্ছে? না স্যার, না ঠিক স্যার, আছে স্যার। বুঝতে পারতেছি স্যার। হ্যাঁ, ক্লাস কি বেশি, মানে কি বলবো এটাকে, মানে বোঝা যাচ্ছে কথাগুলো,
মানে টপিক গুলো বুঝতেছেন, ইনফিনিটিভের অনেকটা জায়গা কিন্তু বলছি, অনেকটা সময় নিয়ে বলছি, জিরান্ডের জায়গাগুলো বলতেছি। আমাদের অনেক সময় আমরা বলি যে গ্রামার পারি না তো এই জন্য লিখতে পারি না। আসলে আমরা পড়ি না জন্য লিখতে পারি না, পড়লে আপনি লিখতে পারবেন। শুনুন, এই যে এখন শুনতেছেন, এখন শোনার পরে মনে হচ্ছে না টপিক গুলো ইজি? জি স্যার। হ্যাঁ, যখন স্যার থাকে তখন, স্যার বা একজন ইনস্ট্রাক্টর থাকে তখন কি মনে হয়, জিনিসগুলো ইজি মনে হয়, তাই না? হ্যাঁ স্যার। যখন একা থাকি তখন কঠিন মনে হয়। তো এটা সবার ক্ষেত্রেই, যে একজন পথ দেখানোর মতো একজন লোক থাকলে সহজ মনে হয়। তো এখানে আপনি যে কাজটা করবেন আপনার ইয়ের ক্ষেত্রে হচ্ছে যে বুঝে পড়ার চেষ্টা করবেন, পড়া সহজে মনে থাকবে। আমি এখানে পয়েন্ট বের করে নিচ্ছি না, পয়েন্ট বের করে করে পড়তেছি। তো আমাকে বলছে যে কি হিসেবে কাজ করবে, নাউন হিসেবে কাজ করবে, নাউন হিসেবে যে জায়গায় বসে সেগুলো বলবে। তাহলে আমরা তিনটা আমরা এখানে বের করলাম। এখন আসেন, তো তিনটা যাওয়ার পরে এখন যেটাতে আসতে পারি আমরা, সেটা হচ্ছে পসেসিভ প্লাস নাউন। জানো পসেসিভ প্লাস নাউন দেখে তো, আই লাভ লিখলাম আর ডান্স, বলেন আই লাভ কোহলিজ ব্যাটিং। স্যার আপনি কি ইন্ডিয়ার খেলা পছন্দ করেন? ব্যাটিং এর কথা বলছি, কোহলিজ ব্যাটিং, আই লাইক হিজ পিচিং। বিষয়টা এরকম না, ঠিক আছে? হ্যাঁ, আমার কোনো মানে সরাসরি কোনো দেশ খেলোয়াড় ভাল লাগে, মানে দেশ হিসেবে পুরো দেশের খেলাটা ভাল লাগে, বিষয়টা এরকম না। যেমন মনে করেন পড়ার বাইরে কথা বলি, আমি সাপোর্টার হচ্ছে ব্রাজিলের, কিন্তু মেসির খেলা ভালো লাগে যখন থেকে দেখি। রোনালদিনহোর খেলা ভালো লাগতো। তো ব্যাটিং এর মধ্যে আপনার যেটা, যে যেমন বাংলাদেশের তামিম ইকবালের খেলা ভালো লাগতো আমার, ঠিক আছে, ব্যাটিং স্টাইল এটা। পাকিস্তানের একজন প্লেয়ার ছিল, আপনারা দেখছেন কিনা, সাইদ আনোয়ার, দেখছেন? আছেন লাইনে? স্যার স্যার লাইনে আছে স্যার, দেখি মনে নাই। করতে হবে স্যার। দেখেন, সচিন টেন্ডুলকার দেখছেন তাই না? জি স্যার, তখন সচিন স্যার মোটামুটি টেন্ডুলকারের স্যার আমরা স্কুলে স্যার। সমসাময়িক প্লেয়ার, হ্যাঁ। পরে সাইদ আনোয়ার তার জীবনে একটা দুর্ঘটনা ঘটার জন্য খেলা বাদ দেয়। যেমন সচিনের খেলা ভালো লাগতো। ভারতে একটা প্লেয়ার ছিল রাহুল দ্রাবিড়, ঠিক আছে। শ্রীলঙ্কার একটা প্লেয়ার ছিল মারভান আতাপাত্তু। এরকম আর কি বিষয়টা। তো যেমন কোহলির ব্যাটিং স্টাইল কিন্তু সুন্দর, এখন মানুষ সে খারাপ, রাফ টাফ যেটাই হোক, সেটা আমরা বলতেছি না। তার ব্যাটিং কিন্তু দৃষ্টিনন্দন, ব্যাটিং দেখতে কিন্তু খুব সুন্দর। জি স্যার। ব্যাটিং স্টাইল, ক্রিকেটীয় যে শট গুলো বা ক্রিকেটীয় ভাষাটা, এটাই আমি লিখছি। যাই হোক, এখন দেখেন তো, এই জায়গায় কি লিখছি, হার্ড ডাকছে, কোহলিজ ব্যাটিং, ইজ পিচিং, প্রত্যেকটা কি, এটা কি পসেসিভ না? পসেসিভ না? জি জি স্যার। স্যার। পসেসিভ না? পরে শব্দ দিলে ফিল আপ হচ্ছে ভাই আইএনজি, ওয়ার্কিং অ্যাজ নাউন, হচ্ছে? জি জি স্যার স্যার। হচ্ছে। তাহলে এটা কি, স্যার জিরান স্যার। এটা আন্ডারলাইন করা থাকে, এটা কিভাবে বলতে হবে? স্যার জিরান। আচ্ছা, পরীক্ষার একটা মজার জিনিস বলি, পরীক্ষার হলে যদি থাকে, ধরেন দিকে থাকে, এটা কি নাউন না জিরান, কি উত্তর দিবেন? স্যার জিরান দিব স্যার। কেন? কারণ স্যার জিরান গেস্ট, এই জন্য। স্যার আপনি জিরান, বলছিলেন একবার। স্যার আপনি জি বলছিলেন স্যার। একদিন ক্লাসে স্যার। আচ্ছা, আমি একদিন ক্লাসে বলছিলাম, মনে থাকলে তো খুবই ভালো। যদি এরকম থাকে তাহলে আমরা কি উত্তর দিব? জিরান্ট। জিরান জিরান। উত্তর দিব। কারণ কি, ওই যে উনি যেটা যেভাবে আমি বলছিলাম যে জিরান একটা এখানে গেস্ট হিসেবে কাজ করতেছে। আর যদি জিরান বা নাউন না থাকে তাহলে তার কোনো সমস্যা নেই, তখন যেটা হয় উত্তর সেটাই। কথা বুঝাইতে পারছি? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে গেল। তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কি কাজ করে, দেখেন একটা সেন্টেন্স লিখি।
এটা গেল মাই ক্যাটস favorite pastime is sleeping. এখানে দেখেন তো, এখানে জিরান কে? বলেন এখানে জিরান কে? স্লিপিং। স্লিপ। কেন বলেন তো? স্যার ফেভারিট পাস টাইমের যে ইয়েটা আছে ওটার জন্য। এই যে এটা হচ্ছে সাবজেক্ট, জি মাই কিডস ফেভারিট পাস্টাইম, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টকে কমপ্লিট করতেছে এটা, এই জন্য এটাকে বলা হচ্ছে সাবজেক্ট কমপ্লিট। এই জন্য এটাকে কি বলা হচ্ছে? সাবজেক্ট কমপ্লিমেন্ট। এই জন্য এটা কি হবে? জিরান হবে। এখানে কিন্তু একটা ভুল করার সম্ভাবনা আছে। এখানে ভাবতে পারে যে এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, ঠিক আছে? এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, ঠিক আছে? যে লিঙ্কিং ভার্বের পরে তার কমপ্লিমেন্ট বসে, অবশ্যই কমপ্লিমেন্ট বসে। তো আপনি চিন্তা করেন লিঙ্কিং ভার্বের মধ্যে কমপ্লিমেন্ট বসে, তাহলে এই কমপ্লিমেন্টটা কি? ওই কমপ্লিমেন্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই লিঙ্কিংটা, এই লিঙ্কিং ভার্বটা কার লিঙ্কিং হিসেবে কাজ করতেছে? জিরান্টের বলেন। জিরান্টের লিঙ্ক হিসেবে জিরান হিসেবে কাজ করতেছে, কারণ মাই ফেভারিট পাস টাইম হিসেবে এখানে যুক্ত হচ্ছে। যেমন আমি একটা লিখি, পরীক্ষায় প্রশ্নটা প্রায়ই আসে, সিইং ইজ বিলিভিং। এটা কি? এটা কি জিরান না পার্টিসিপল? উত্তর দেন আপনি। বলতে বলেন সিঙ্গুলার পার্সন পিস কি জিরান না পার্টিসিপল? স্যার দুইটাই জিরান। স্যার জিরান মনে হচ্ছে। হ্যাঁ, যেহেতু জিরান করাইতেছি তার মানে সাবজেক্ট এখানে লিখছে জিরান কি হবে? না স্যার। স্যার দুইটাই জিরান। অবশ্যই দুইটাই জিরান। সাবজেক্ট অবজেক্ট, এক কথা শেষ। কথা কি বুঝাইতে পারছি? জি জি স্যার। এটা হচ্ছে, এই বিলিভিংটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এই যে এটা, এই যে এখানে যেটা লিখছি সাবজেক্ট কমপ্লিমেন্ট, এই যে এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। লাস্ট দিকে লিখছি কম্পাউন্ড নাউন, এই যে এটা নিয়ে প্রশ্ন করছিল স্যার কম্পাউন্ড নাউন কি? এই ক্ষেত্রে একটু প্যাস আছে, একটু
একটু খেয়াল করে কথা। রিডিং রুম, ওয়াকিং স্টিক, দুইটা মিলে যদি, দুইটা লিখলাম, মিলে যদি একটা মানে ফ্রেজ হয়ে যদি একটা নাউনের কাজ করে, তাহলে এটা হচ্ছে আপনার, এই ক্ষেত্রে এখন যদি দেখেন আন্ডারলাইন কিন্তু দুইটা করা, এটা হচ্ছে জিরাট। Walking stick is necessary for an old man. এখন কি ওয়াকিং একা এখানে ব্যবহৃত হচ্ছে না ওয়াকিং স্টিক পুরাটা ব্যবহৃত হচ্ছে? স্যার ওয়াকিং স্ট্রিক। হ্যাঁ, ঠিক একইভাবে রিডিং রুম নিডস টু বি, অথবা বলেন রিডিং রুম শুড কিপ সাইলেন্ট, অথবা রিডিং রুম শুড বি ক্লিন। রিডিং কি একা ব্যবহৃত হচ্ছে? না স্যার। এটা কি আমরা বলতেছি কনফার্ম? স্যার আরো এই কি ক্ষেত্রে, থাকবে? স্যার এই ক্ষেত্রে কি রিডিং রুম পুরাটার নিচে দাগ দেওয়া থাকবে স্যার? হ্যাঁ, পুরাটার নিচে দাগ দেওয়া থাকবে, কিন্তু প্রশ্নে থাকবে জিরাট না পার্টিসিপল, কিংবা স্যার প্রশ্নে থাকবে যে এখানে রিডিংটা কি। শুধু রিডিং এর নিচে দাগ দেওয়া থাকলেও এখানে রিডিংটা হচ্ছে কি জিরাট হিসেবে বলবেন। আসলে ওই আপনাকে ভেবা চাকা খাওয়ানোর জন্য এই অংশটুকু বাদ দিবে, কিন্তু বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে যে এই জায়গাটা খেয়াল রাখবেন যে এখানে কি আছে। রিডিং কি একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, না রিডিং রুম পুরোটা মিলে একটা সাবজেক্ট হিসেবে কাজ করতেছে? স্যার পুরাটা স্যার। পুরোটা তাহলে স্যার। এই জায়গাটাই খেয়াল রাখবেন। স্যার এখানে অ্যাডজেক্টিভ প্লাস যে নাউন হয় সেই ক্ষেত্রে এটার পার্থক্য কি হতে পারে? আচ্ছা, দেখেন শুরুতে একটা সেন্টেন্স লিখছিলাম, প্রশ্নটা যে করলেন তার নাম কি? স্যার মুন। কোন ইউনিভার্সিটি, স্যার জাহাঙ্গীরনগর। কিসে পড়েন? স্যার মার্কেটিং এ পোস্ট গ্রাজুয়েশন করেছি। প্রশ্নটা ভালো, এই জন্য সবকিছু জিজ্ঞাসা করলাম। বাড়ি কোথায় আপনার? স্যার আমার হোম ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ আর বাসা হচ্ছে মিরপুর 1-এ। গোপালগঞ্জ। গোপালগঞ্জের কোথায়? স্যার মুকসিদপুর। মুকসেদপুরের কোথায়? স্যার গুহালা, মানে ট্যাকের হাটের পাশে। আচ্ছা, দেখেন পৃথিবী কত, এই যে মানুষে বলে পৃথিবী গোল, আমার ইউনিভার্সিটিতে আমার রুমমেট ছিল মুকসেদপুরের। আঙ্কেলের নামটা ভুলে গেছি, আব্দুল মুতালেব সম্ভবত, বা মতিউর রহমান, মতিউর রহমান, মুকসেদপুরে। আর ওই ছেলের নাম মশিউর রহমান, আমার সাথে যে থাকতেন, দুই ভাই দুই বোন। মিরপুরে কি আপনারা অনেকদিন ধরেই থাকেন? জি স্যার। ওকে, মনের প্রশ্ন ধরে আমরা উত্তর দিচ্ছি, একটু খেয়াল করি সবাই। রেড, আমি এখানে কি বলছি, ফ্লাওয়ার, রেড ফ্লাওয়ার, এটাকে কি বলতেছি? এই ফ্লাওয়ারটাকে কে, মানে ফ্লাওয়ারের অবস্থা প্রকাশ করতেছে কে বলেন? রেড স্যার প্রকাশ করতেছে। রেড প্রকাশ রেড। করতেছে। এখন এটা কালার বোঝাচ্ছে। এখন রেড ফ্লাওয়ার না লিখে আপনি ফ্লাওয়ার্স তো লিখতে পারতেন, রিডিং রুম না লিখে রুমস তো লিখতে পারতেন। যখন এই দুইটা শব্দের মধ্যে আপনাকে বাছাই করতে দিবে, এই দুইটা শব্দের মধ্যে বাছাই করতে দিবে, তখন এটা অ্যাডজেক্টিভ। কথা কি বুঝতে পারছি? কথাটা খেয়াল করে, দুইটা শব্দের মধ্যে যখন বাছাই করতে দিবে তখন এটা adjective। Adjective। কিন্তু যখন ইউনাইটেডলি একটা অংশকে প্রকাশ করবে,
তখন ভার্ব দেখেন, আমরা একটু পরে আসবো যেটাতে ভার্ব আইএনজি হয়ে দুইটা অংশ হইতে পারে। একটা হইতে পারে পার্টিসিপল, আর একটা হইতে পারে জিরান। যে। এখন পার্টিসিপলের সাথে অ্যাডজেক্টিভের পার্থক্য কি কেউ বলতে পারবে? বলছিলাম আমি। পার্টিসিপলের সাথে অ্যাডজেক্টিভের পার্থক্য হচ্ছে, যারা সায়েন্সের আছেন, সকল খারি খারক কিন্তু সকল খারকই খান নয়, এরকম টাইপের প্রশ্ন হয় না? স্যার। জি স্যার। সকল পার্টিসিপলকে অ্যাডজেক্টিভ ধরতে পারবো কিন্তু সকল অ্যাডজেক্টিভই পার্টিসিপল না। যেমন এই রেড, এটা অ্যাডজেক্টিভ কিন্তু এটা কি না? পার্টিসিপল না। ঠিক একইভাবে যখন এই পুরা অংশটা ফাংশন করতেছে সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে, তখন এটাকে আর অ্যাডজেক্টিভ ধরার সুযোগ নাই, কারণ এখানে অন্য দুইটা শর্ত ফিল আপ হয়ে গেছে। সেই শর্তটা হচ্ছে ভার্ব আইএনজি এবং ওয়ার্কিং আছে না। কথা ক্লিয়ার? জি। বলেন জি স্যার। মুন। জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে এই যে জায়গাগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করো। তাহলে জিরান আশা করি পারবো না সবাই। ইনশাল্লাহ স্যার। আচ্ছা, লাস্টে আমি একটা অবস্থা দেখানোর চেষ্টা করবো, অনেকগুলো এটা দিয়ে পূরণ করতে পারবে। তাহলে এখন আসেন পার্টিসিপল জিনিসটাকে। 1 মিনিটের একটা করি, 1 মিনিট একটা মানে ব্রেক দিই, যেটা হলো আপনারা যা খাতায় লিখছেন বা যা পড়লাম এটা একটু চিন্তা করেন যে জিরানটা এরকম করে পড়ছে, তারপরে পার্টিসিপলের জায়গায়। ওকে, পার্টিসিপলে ঢুকলাম। হ্যাঁ, পার্টিসিপল কয়টা বলছিলাম? স্যার তিনটা, তিনটা স্যার। প্রেজেন্ট, একটা পাস্ট বললাম আর প্রেজেন্ট, পারফেক্ট। আরেকটা বললাম পাস্ট, আরেকটা কি বলছিলাম? স্যার পারফেক্ট। প্রেজেন্ট পার্টিসিপল কোনটা? এখানে শর্ত ভার্ব আইএনজি হবে। 2 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করবে। তারপরে আছে পাস্ট পার্টিসিপল কোনটা? এটা পাস্ট টেন্স আবার লিখে না, পাস্ট পার্টিসিপল সবগুলোর সাথে টি লিখে দিই। পাস্ট পার্টিসিপলে কি হবে? পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। ভার্বের 3 নম্বর ফর্ম না বলে আমরা কি বলবো? ভার্বের থার্ড ফর্ম। ভার্বের থার্ড ফর্ম সেটা কি বলছে? অর্থাৎ ভার্ব 3, যেগুলো শেষ হয় সাধারণত কি দিয়ে? ইডি, ডি, ইএন, ঠিক আছে, বা ইত্যাদি। কথা বুঝাইতে পারছি?
এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। একটু ভালো করে জিনিসগুলো বুঝেন। আমি জানি না, আপনারা হয়তো আরো অনেক ভালো জায়গায় ক্লাস করেন বা মানে ভালোভাবে পড়ে আসছেন। আমি একটা জিনিস বলি, আপনারা খেয়াল রাখবেন। দেখেন, আমি শুরু থেকে যে ক্লাসগুলো নিচ্ছি বা আজকেও শুরুটা যদি চিন্তা করেন, আমি কিন্তু সবগুলোর পয়েন্ট আউট করছি। আপনি যখন পড়বেন বা পড়া বুঝাইতে যাবেন, এই জন্য শুরুতে একটা বলছিল যে স্যার আমি এটা বুঝি নাই, উত্তর দিতে পারি ক্লজ নিয়ে ফ্রেজ নিয়ে কথা আসলো। যেহেতু আমাদের একটা ক্লাস থাকবে, ওই জন্য আমি আর আপনার প্রশ্নের উত্তরে যাইনি। তো দেখেন, যখন আপনি জিনিসগুলোকে ভাগ করে ফেলবেন, তখন আপনার জিনিসটা ফাইন্ড আউট করা, টপিকটা ফাইন্ড আউট করা সহজ। ক্লাসিফিকেশনে ফেলেন সহজ, যদি না ফেলেন তাহলে কঠিনের মধ্যে পড়বেন। যেমন দেখেন, এখানে কি বলছে, প্রেজেন্ট পার্টিসিপলের দুইটা শর্ত লিখছে, একটা ভার্ব আর কি, কাজ করবে কি হিসেবে, অ্যাডজেক্টিভ হিসেবে। এই দুইটা শর্ত মিললে সে প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলে কি দেখছি আমরা, ভার্বের থার্ড ফর্ম হবে। ভার্বের থার্ড ফর্ম কোনগুলা বলেন, ভার্বের থার্ড ফর্ম কোনগুলা? স্যার গন, ডান। হ্যাঁ, যেমন ড্রিভেন, ঠিক আছে, ইয়েন আছে। এরকম যেমন বলছেন গন আছে, এটা এর মধ্যে পড়ে নেই। এগুলো ইরেগুলার, ঠিক আছে, যেমন ওয়ান্টেড, আস্কড, ডিপ্রাইভড। তাহলে এই যে যে জিনিসগুলো আছে, এগুলোকে আমরা পাস্ট পার্টিসিপল। এবার বিসিএস এ ৪৬ নম্বর বিসিএস এ পারফেক্ট পার্টিসিপল থেকে পরীক্ষা প্রশ্ন আসছে। পারফেক্ট পার্টিসিপল কোনটা? সবই সহজ। এখানে হ্যাভিং প্লাস ভার্ব থ্রি থাকে, অর্থাৎ হ্যাভিং প্লাস ভার্বের ৩ নম্বর ফর্ম থাকে। হ্যাভিং প্লাস ভার্বের ৩ নম্বর ফর্ম থাকে। এখন এই পার্টিসিপল বোঝার জন্য আমি একটা সেন্টেন্সে লিখবো বা দুইটা সেন্টেন্স যদি লিখি, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন। এরকম এটুকু ক্লিয়ার না? জি স্যার। জি স্যার। পার্টিসিপলের কাজটা কি একটু দেখেন। খেয়াল করেন, পার্টিসিপল বা জিরান যেটা দিয়ে আসেন, এগুলোর কাজটা কি? বাক্যটা কি লিখছি? আই হেয়ার্ড দ্য নয়েজ, আই কেম আউট। আই হ্যাড দ্য নয়েজ, আই কেম। এই বাক্যটাকে আমি এইভাবে লিখতে পারতাম না? লেখা যায়? জি স্যার। জি স্যার। আহ, এইভাবে লিখতে পারতাম? পারতাম না? হ্যাঁ স্যার। হ্যাঁ, দুইটাই লেখা থাকে। এখন দেখেন, এই উপরের বাক্যটা শুনতে সুন্দর লাগতেছে না নিচের বাক্য দুইটা শুনতে সুন্দর লাগতেছে? স্যার নিচের গুলো। জি স্যার। তাহলে আপনি খালি পরীক্ষার খাতায় লিখলেই হবে, লেখা শ্রুতি মধুর হইতে হবে না। এখানে দেখেন, আই হার্ড দ্য নয়েজ, আই কেম আউট, এই ধরনের বাক্য বা এই ধরনের কথা আমরা নিজেরা যখন বাংলায় কথা বলি, তখন কি এই ধরনের ভাবে কথা বলি আমরা? কথা বলেন, বলি আমরা? স্যার বাংলায় এভাবে। শব্দটি শুনে বাইরে আসলাম,
আমি শব্দ শুনলাম, আমি বাইরে আসলাম, এভাবে বলি? না না স্যার, স্যার। শুনে বলুন। তাহলে বাক্য যখন আমরা এরকম জয়নিং করতে চাই, কমপ্লেক্স দুইটা 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 সিম্পল সেন্টেন্সকে একটা বাক্যে রূপান্তর করতে চাই, একটা জায়গায় রূপান্তর করতে চাই, একটার সাথে জয়নিং করতে চাই, তখন আমরা এইভাবে সেন্টেন্স গুলোকে ম্যাচ আপ করি বা কাজ করি। এই যে ম্যাচ আপ করা বা ম্যাচিং করা, এইটাকে আমরা বলতেছি যে এই জিরান বা পার্টিসিপল, এই কাজগুলো আমরা এখানে করে থাকি। তো বিষয় হচ্ছে গ্রামারের আইটেমগুলো এইভাবেই ফ্রি হ্যান্ডের সাথে জড়িত। যদি মনে রাখি তাহলে খুব ভালো হয়, মনে রাখার চেষ্টা করতে হবে, চেষ্টা করবো যেন মনে থাকে আর কি। আচ্ছা, তারপর দেখেন, ওকে, এখানে দেখেন শ্রুতি মধুর করাও এই জিরান বা পার্টিসিপল ব্যবহারের অন্যতম একটা উদ্দেশ্য। তো এটা খেয়াল রাখবো। এখন আমি যেটা করতে চাইছিলাম মূলত সেটা একটু খেয়াল করেন। খেয়াল করেন, দা বয় সুইমিং ইন দা pond is my brother. Swimming is a very good exercise. বলেন দুইটার মধ্যে পার্থক্য কি? স্যার দা বয় সুইমিং, এখানে সুইমিংটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করতেছে, আর পরেরটা স্যার সাবজেক্টের কাজ করতেছে স্যার। ওইটাতে অ্যাডজেক্টিভের কাজ করতেছে, পরেরটাতে কি করতেছে? স্যার নাউন সাবজেক্ট নাউনের কাজ করতেছে স্যার, জিরান্ট হবে। নাউনের কাজ করতেছে, জিরান হবে। দেখেন এখানে কি শর্ত ফিল আপ হচ্ছে? ভার্ব আইএনজি, এবং কিসের কাজ করতেছে? অ্যাডজেক্টিভের কাজ করতেছে। তাহলে এই সুইমিংটা এখানে কি? অ্যাডজেক্টিভ। তাহলে এটাকে আমি কি বলবো? পার্টিসিপল বলবো, প্রেজেন্ট পার্টিসিপল। আর এটা ভার্ব আইএনজি কোন শর্ত ফিল আপ করতেছে? নাউন হওয়ার শর্ত ফিল আপ করতেছে, সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। তাহলে এটাকে কি বলবো? স্যার জিরান্ট। জিরান বলবো। অনেকেই বলে যে জিরান আর পার্টিসিপলের মধ্যে পার্থক্য করবো কিভাবে, আমি কয়েকটা সেন্টেন্স লিখি একটু দেখেন। ভালো করে খেয়াল করেন, হ্যাঁ সবাই। একটা দুরা লিখলাম, একটা সেন্টেন্স। প্রথমটা কি লিখছি? পালন লিখে রাখেন, হি লাইকস প্লেইং ফুটবল। পরেরটা বলছি আই স হিম প্লেইং ফুটবল। দুটো বাক্য লিখলাম। আর একটু সুন্দর করে লিখি, সামটাইমস পার্কিং ইজ, লিখলাম ডিফিকাল্ট, আই স হিম পার্কিং।
বড় করার দরকার নেই। দুইটা, এই তিনটা যদি বুঝেন তাহলে বুঝবো যে মূল জায়গাটা বুঝে ফেলছেন। কথা শুনছেন? লেখেন। জি স্যার, শুনতেছি স্যার। আই স হিম পার্কিং, এটা লিখলাম। He is fond of, he is fond of gambling. আরেকটা লেখেন, I saw him gambling. ভালো করে দেখেন, নিজের মতো করে ব্যাখ্যা সাজান, পরে আমি কথা বলছি। এটা কি বলেন? জিরান না পার্টিসিপল? স্যার জিরান স্যার। জিরান স্যার। কিভাবে? স্যার এটা হচ্ছে অবজেক্টের পজিশনে বসছে স্যার, এবং নাউনের কাজ করতেছে V1 + ing। ওকে, সবাই একমত? জি স্যার। সবাই একমত হলে তাহলে আর ব্যাখ্যা কিছু নাই। তাহলে দেখেন, হি লাইকস প্লেইং ফুটবল। তারপরে একটু বলে যাই, এখানে একটা ক্ষেত্রে খেয়াল রাখবেন, ভার্ব আইএনজি হয়ে জিরান্না পার্টিসিপল, এটার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবসময় যে মিলবে এরকম না, অনেক ক্ষেত্রে মিলবে। খেয়াল রাখবেন যে ওই আইএনজিটা ওই মুহূর্তে চলমান কিনা। তাহলে আই, হি লাইকস প্লেইং ফুটবল চলমান না চলমান না ওই মুহূর্তে? চলমান না স্যার। চলমান। চলমান না, স্থির। তাহলে এটা কি? জিরান। এটা কি? জিরান। আই স হিম প্লেইং ফুটবল, আমি তাকে ফুটবল খেলতে দেখলাম। মুভমেন্টের মধ্যে আছে না নাই? আছে স্যার। স্যার। আছে। এই একটা টেকনিক মনে রাখলে আপনার অনেক কাজ হয়ে যাবে। ওই যে লিখছিলাম না রিডিং রুম, রিডিং রুম চলমান না চলমান না? স্যার স্থির। চলমান না। তাহলে জিরান। সব যে মিলবে এরকম না, তবে অনেক ক্ষেত্রে মিলবে। চলন্ত বুঝাইলে পার্টিসিপল, যে মুহূর্তে বলবে ওই মুহূর্তে চলন্ত বা মুভমেন্টের মধ্যে বুঝাইলে অনেকগুলো বইগুলোতে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় নিয়ম বের করা আছে। তো যদি চলন্ত বোঝায় তাহলে পার্টিসিপল, আর যদি না বুঝায় তাহলে কি বলেন? না বুঝাইলে কি? স্যার জিরান। স্যার জিরান। তাহলে সামটাইমস পার্কিং ইজ ডিফিকাল্ট, পার্কিং কি? স্যার জিরান হবে। সাবজেক্ট। পার্কিং হবে জিরান। কেন? এটা মুভমেন্ট আছে না নাই? স্যার নাই ওই স্যার। সময়ে স্যার নাই। নাই। আই স হিম পার্কিং, আমি তাকে কোন অবস্থায় দেখলাম? পার্টিসিপল। হ্যাঁ, তাহলে পার্টিসিপল, মুভমেন্ট অবস্থায় দেখলাম। ঠিক একইভাবে তৃতীয়টা, হি ইজ ফন্ড অফ গ্যাম্বলিং। দেখেন এখানে আমার দুইটা শর্ত আছে, প্রিপজিশনের পরে বসছে, ঠিক আছে? গ্যাম্বলিং, জুয়া খেলা তার পছন্দ। তাহলে একে দেখেন চলমান না, তাহলে এটা কি? জিরা। জিরা। আই স হিম গ্যাম্বলিং, আমি তাকে জুয়া খেলতে দেখলাম, তাহলে চলমান, তাহলে কি হবে? পার্টিসিপেট। কথা কি বুঝছেন? জি স্যার। জি। আর 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 কি কথা দরকার আছে এখানে? বলেন। স্যার এখানে তো আপাতত লাগতেছে। ইনশাল্লাহ লাগবে। হি গেট ডাউন ফ্রম এ রানিং ট্রেন, সে একটা রানিং ট্রেন থেকে নামলো। চলমান না চলমান না? স্যার চলমান। হি গট ডাউন ফ্রম এ রানিং ট্রেন।
টু গেট ইনটু এ রানিং ট্রেন ইজ ডিফিকাল্ট। চলমান না, চলমান না, চলমান না। চলমান না স্যার। তাহলে জিরান। জি চললে, মুভমেন্টের মধ্যে থাকলে জিরান, এ পার্টিসিপল, মুভমেন্টের মধ্যে না থাকলে কি? participle। কথা কি বুঝছেন? জি জি স্যার। স্যার। তাহলে জিরান পার্টিসিপল ইনফিনিটিভ। শেষ বলতে পারি? জি স্যার। জি স্যার। আচ্ছা, বাকি থাকলো কি তাহলে? স্যার ভার্বাল ভার্বাল নাউন। নাউন। ভালো লাগলো, একবারে সহজ জিনিস, খালি একটা স্ট্রাকচার বলে দিতে, তাইলেই হবে। খেয়াল করেন, দা লার্নিং অফ এ নিউ ল্যাঙ্গুয়েজ ইজ নট ইজি। The reading, the learning of a new language is not easy. I feel like say the reading of history is very interesting. এই যে লার্নিং, এই যে রিডিং, এই দুইটাকে বলা হচ্ছে ভার্বাল নাউন। কেন বললাম? শর্তটা খালি খেয়াল রাখবেন, এর পূর্বে দি থাকতে হবে, পরে প্রিপোজিশন থাকে, শেষ, আর কোনো কথা নেই। এরকম আন্ডারলাইন করা শব্দের আগে যদি দি থাকে আর পরে প্রিপোজিশন থাকে, তাহলে সেটার উত্তর কি দিবেন? এটা কোন পার্সন, এটা কোনটা, এটাই হচ্ছে ভার্বাল। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। লিখে রাখবেন কিনা জানি না, যদি বুঝেন তাহলে খুব ভালো হবে, আর যদি না বুঝে থাকেন তাহলে বলেন, এগুলো কথা বলা যাবে। কথা বুঝছেন তো ইনশাল্লাহ? জি স্যার, আগে দি থাকবার পর প্রিপোজিশন, এটাই তো। হ্যাঁ, এইটুকুই, আর কিছু জি স্যার স্যার। প্রিপোজিশন, প্রিপোজিশন হিসেবে কি স্যার সবসময় off থাকবে? এই সাধারণত যদি এরকমই থাকে, পরীক্ষায় এটাই আসে, এই একটা পড়ালেনটা বেশি আসে। দ্য রিডিং অফ হিস্ট্রি ইজ ভেরি ইন্টারেস্টিং, এখানে পরীক্ষা আসে। আর্টিকেল হিসেবে ওইখানে প্রিপোজিশনই থাকবে, অফই থাকে। এখন থাকতে হবে অফ, এরকম কোনো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে? তাহলে চারটা মানে ভার্বের সাথে রিলেটেড যা ছিল আমরা সব শেষ করছি, শুধু বাদ থাকলো, বাদ থাকলো না, ওইটা আলাদা ক্লাসই করা হয়, এটা সেটা হচ্ছে সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট, ঠিক আছে? যেটা আমরা ওই পার্টস অফ স্পিচের মধ্যে ড্রপ করে গেছিলাম। তো আমরা এটা শেষ করলাম। তো আহ, আমরা কি কি দেখলাম? ইনফিনিটিভ দেখলাম, জেরান্ড দেখলাম, পার্টিসিপল দেখলাম, ভার্বাল নাউন দেখলাম, প্রাসঙ্গিক বা যত ধরনের বিষয়গুলো আছে টোটালটা চেষ্টা করছি আপনাদের সামনে নিয়ে আসার জন্য, বা ই করার জন্য, কি বলে, বুঝানোর, সহজ করার চেষ্টা করছি। আশা করি উপকৃত হবেন। ক্লাসটা ভালোভাবে খেয়াল রাখবেন, যা নোট নিচ্ছেন সেগুলো ভালোভাবে খেয়াল রাখবেন। প্রশ্ন না থাকলে ক্লাস এখানে সমাপ্ত। ওকে, এনামুল আছেন? সবাই কি শুনতে পাচ্ছেন? উপস্থিত যারা আছেন তারা কি শুনতে পাচ্ছেন? জি জি স্যার স্যার, শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। আচ্ছা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।